Thank you and welcome all again to my class. আজকে আমরা কম্পনের প্রকৃতি অর্থাৎ নেচার অফ ভাইব্রেশন নিয়ে আলোচনা করব। যে কম্পন কত প্রকারের, মানে কি কি ধরনের, কি কি রকমের কম্পন হয়, অর্থাৎ কম্পনশীল বস্তুর যে কণাগুলি রয়েছে, বস্তুর কণাগুলি কি অভিমুখে কোন দিকে কম্পিত হচ্ছে তার বিচারে কম্পন যেমন তিন রকমের, তিন প্রকারের: অনুদৈর্ঘ্য কম্পন, তির্যক কম্পন, ব্যাবর্ত কম্পন। আমরা ছবি এঁকে ডিটেলস আলোচনা করব, অত্যন্ত সহজ, চিন্তার কিছু নেই। এবং কোনো বস্তু যখন কম্পিত হয়, বাধাজনিত বল তার উপর রয়েছে কিনা, থাকলে তার কম্পন কীরকম, কণাগুলির কম্পনের বিস্তার বা অ্যামপ্লিচিউড তার কি পরিবর্তন হয়, কমে না সবসময় সমান থাকে, বাধাজনিত বল যদি না থাকে তার জন্য কম্পন কীরূপ হয়, বাহ্যিক বল যদি প্রয়োগ হয় কম্পনশীল বস্তুর ওপর তাহলে কম্পন কী ধরনের, কম্পনশীল কণাগুলির বিস্তারের কি পরিবর্তন ঘটে, যদি কম্পনশীল বস্তুর উপর বাহ্যিক পর্যাবৃত্ত বল প্রয়োগ হয়, বাহ্যিক আবার পর্যাবৃত্ত বল প্রয়োগ হয় এবং সেই বলের কম্পাঙ্ক বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সঙ্গে যদি ম্যাচ করে মিলে যায়, তাহলে যে বিস্তার বেড়ে গিয়ে অনুনাদ তৈরি হয়, রেজোনেন্স তৈরি হয়, সেগুলি নিয়েও আমরা ডিটেলস আলোচনা করব আজকের ক্লাসে। এবং শেষে সুরযুক্ত শব্দ, সুর বর্জিত শব্দ, সুর এবং স্বরের মধ্যে কি পার্থক্য, সুর এবং স্বর আসলে কি, মূল সুর, উপসুর, সমমেল, অষ্টক, এগুলো নিয়ে আলোচনা করব। শব্দের প্রাবল্য বা তীব্রতা কি, শব্দের তীক্ষ্ণতা কি, কার উপর নির্ভর করে, এই সমস্ত থিওরি বেসিস ক্লাস আজকে আলোচনা করব। তো আসছি নেচার অফ ভাইব্রেশন, কম্পনের প্রকৃতি, কি কি ধরনের কম্পন। প্রথমে যে আমরা তিন ধরনের কম্পন আলোচনা করব, সেখানে কম্পনশীল বস্তুর যে কম্পনশীল কণা, তাদের কম্পনের অভিমুখের বিচারে কম্পনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে অনুদৈর্ঘ্য কম্পন। আচ্ছা, ছবিগুলো এঁকে দিই, তাহলে প্রথমে বুঝতে সুবিধা হবে। যে মনে করলাম একটা উদাহরণ দিচ্ছি, এখানে একটা স্প্রিং রয়েছে, স্প্রিং বরাবর দৈর্ঘ্য, এখানে এই ভরটিকে টেনে খানিকটা ছেড়ে দিলাম বা উপরে প্রেস করে চেপে খানিকটা ছেড়ে দিলাম, তাহলে স্প্রিংটি কম্পিত হতে থাকবে, তাই তো? তাহলে এখানে প্রত্যেকটা স্প্রিংয়ের মধ্যে প্রত্যেকটা যে কণা রয়েছে, স্প্রিংটি কাঁপছে মানে প্রত্যেকটা কণাই কাঁপছে, তো প্রত্যেকটা কণা উপর নিচে কাঁপবে যেহেতু টেনে ছেড়ে দিয়েছি। একটি স্প্রিং যদি অনুভূমিক থাকে, তাকেও টেনে ছেড়ে দিলে এই বরাবর কাঁপবে। কণাগুলি কি বরাবর কাঁপবে? স্প্রিংটার দৈর্ঘ্য যেদিকে, সেই দৈর্ঘ্য বরাবর কণাগুলি কাঁপবে। কণাগুলি আপ ডাউন, আর দৈর্ঘ্যটা যে বরাবর, কণাগুলির কম্পন সেই বরাবর। তো দৈর্ঘ্য বরাবর কম্পনশীল বস্তুর কণাগুলি যদি কম্পিত হয়, এই কম্পনকে বলা হয় অনুদৈর্ঘ্য কম্পন। ইংরেজিতে কি বলা হয়? লঙ্গিচুডিনাল ভাইব্রেশন। কিন্তু এমন যদি হয় যে একটা টান টান করার তার, এখানে একটা তার
দুই দিকে ফিক্সড করে প্ল্যান করে রাখা হয়েছে, টান টান করার তার। এই তারটার মাঝখানে আমি একটু টেনে নামিয়ে দিলাম বা উপরে তুলে ছেড়ে দিলাম মাঝখানে, তারটা কি হবে, উপর নিচে কাঁপতে থাকবে। তাই তো, উপর নিচে কাঁপতে থাকবে। তাহলে তারটার দৈর্ঘ্য হচ্ছে এই বরাবর, তাহলে কণাগুলি উপর নিচে কাঁপছে। তো দৈর্ঘ্যের সঙ্গে কম্পনশীল কণার কম্পনের অভিমুখ সমকোণে রয়েছে। যে কম্পনে কম্পনশীল বস্তুর কণাগুলি বস্তুর দৈর্ঘ্যের সঙ্গে সমকোণে বা লম্বভাবে কাঁপে, দৈর্ঘ্যটা এই বরাবর, কণাগুলি কাঁপছে উপর নিচে। তাই দৈর্ঘ্যের সঙ্গে কম্পনের অভিমুখের কোণ কত, 90 ডিগ্রি, সমকোণ। তাহলে এরকম কম্পন বা মাঝখানে টেনে ছাড়লে এরকম হবে, কিন্তু যদি আমি এরকম টানতাম, কিরকম, মাঝখানে না, এদিক থেকে 1/4, তাহলে কি হতো, এরকম করে কাঁপতো, দুটো লুপ হতো। এখানেও তাই দেখতাম যে দৈর্ঘ্য এই বরাবর, আর কম্পনশীল কণাগুলির কম্পনের অভিমুখ উপর নিচ, অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে সমকোণে কম্পিত হয়। তাহলে যে কম্পনে কম্পনশীল বস্তুর কণাগুলি বস্তুর দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে, দৈর্ঘ্য যেদিকে, দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে কম্পিত হয়, সেই ধরনের কম্পনকে বলা হয়, কি বলা হয়, তির্যক কম্পন। অথবা অনুপ্রস্থ কম্পন। এটা অনুদৈর্ঘ্য, এটা অনুপ্রস্থ। ইংরেজিতে একটু বলে ট্রান্সভার্স ভাইব্রেশন। আরো এক রকমের কম্পন হয়, যে একটা তারকে উপর থেকে ঝুলিয়ে দিলাম, একটা তার বা একটা সুতাকে উপর থেকে ফিক্সড পয়েন্ট থেকে, আলম্বন পয়েন্ট থেকে ঝুলিয়ে দিলাম, নিচে একটা ভারী বস্তু দিয়ে দিলাম, মনে করলাম বৃত্তাকার হোক বা এরকম আয়ত ঘনাকার হোক, একটা ভারী বস্তু ঝুলিয়ে দিলাম, দিয়ে মোচড় দিয়ে দিলাম, এদিকটা এ পাশে, এদিকটা এ পাশে, মোচড় দিয়ে দিলাম, জাস্ট এরকম করে, এরকম করে একটা মোচড় দিয়ে দিলাম, ওটা ওইদিকে মোচড় দিয়ে দিলাম। তাহলে কি হবে, এরকম করে দুলবে। অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে, বস্তুর দৈর্ঘ্যের সঙ্গে কম্পনশীল কণাগুলি এদিক ওদিক মোচড় খেয়ে কম্পিত হবে, দৈর্ঘ্যের সঙ্গে এদিক ওদিক মোচড় খেয়ে কম্পিত হবে। এরকম করে ঘুরবে দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য যেদিকে আছে তার সঙ্গে এদিক ওদিক মোচড় খেয়ে কম্পিত হবে। এরকম কম্পনকে কি বলা হয়, ব্যবর্ত কম্পন। বা ইংরেজিতে বলি টরশনাল কম্পন, টরশনাল ভাইব্রেশন। তাহলে আমরা কি জানলাম, যে কম্পনে কম্পনশীল বস্তুর কণাগুলি বস্তুর দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য এই বরাবর, কম্পনশীল কণাগুলি কম্পন এই বরাবর। তাহলে যে কম্পনে কম্পনশীল বস্তুর কণাগুলির বস্তুর দৈর্ঘ্য বরাবর কম্পিত হয়, সেরূপ কম্পনকে বলা হয় অনুদৈর্ঘ্য কম্পন বা লঙ্গিচুডিনাল ভাইব্রেশন। একটা স্প্রিংকে যদি ঝুলিয়ে নিচে একটা ভর লাগিয়ে দিই, ভরটাকে হালকা করে টেনে ছেড়ে দিলাম, বা একটা স্প্রিংকে টেনে খানিকটা ছেড়ে দিলাম, তাহলে কণাগুলির কম্পন স্প্রিংয়ের দৈর্ঘ্য বরাবর হবে। এরূপ কম্পনকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য কম্পন। আর তির্যক কম্পন বা অনুপ্রস্থ কম্পন, একটা টান টান করা তার,
বা সুরশলাকার একটি বাহু, সুরশলাকার বাহু দুটি, এদেরকে যদি মাঝখানে টেনে ছেড়ে দিই, তার দৈর্ঘ্যের সঙ্গে কণাগুলির কম্পন সমকোণে হয়। দৈর্ঘ্য যেদিকে, কণাগুলির কম্পন সমকোণে হয়। অর্থাৎ যে কম্পনে কম্পনশীল বস্তুর কণাগুলি বস্তুর দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে অর্থাৎ সমকোণে কম্পিত হয়, সেরূপ কম্পনকে বলা হয় তির্যক কম্পন বা অনুপ্রস্থ কম্পন। আর এটা সুতোর বা তারের মাধ্যমে একটা ভারী বস্তুকে নিচে ঝুলিয়ে দিয়েছি, বস্তুটাকে এরকম করে একটু মোচড় দিয়ে ছেড়ে দিলাম, তাহলে কি হবে? কম্পন, যে কম্পনে কম্পনশীল বস্তুর কণাগুলি বস্তুর দৈর্ঘ্যের এদিক ওদিক মোচড় খেয়ে কম্পিত হয়, দৈর্ঘ্যের সঙ্গে এদিক ওদিক মোচড় খেয়ে কম্পিত হয়, তাকে বলা হচ্ছে ব্যবর্ত কম্পন বা টরশনাল ভাইব্রেশন। তাহলে কি লিখলাম? অনুদৈর্ঘ্য কম্পন, যে কম্পনে কোনো কম্পনশীল বস্তুর কণাগুলি বস্তুর দৈর্ঘ্য বরাবর কম্পিত হয় সেই কম্পনকে অনুদৈর্ঘ্য কম্পন বলে। উদাহরণ, দৈর্ঘ্য বরাবর প্রসারিত বা সংলগ্নিত কোনো স্প্রিংয়ের কম্পন। আর তির্যক কম্পন বা অনুপ্রস্থ কম্পন, যে কম্পনে কোনো কম্পনশীল বস্তুর কণাগুলি বস্তুর দৈর্ঘ্যের সঙ্গে সমকোণে বা লম্বভাবে কম্পিত হয় সেই কম্পনকে তির্যক কম্পন বলে। যেমন টান টান করা তারের কম্পন, সুরশলাকার বাহুর কম্পন। আর ব্যবর্ত কম্পন বা টরশনাল ভাইব্রেশন, যে কম্পনে কোনো কম্পনশীল বস্তুর কণাগুলি বস্তুর দৈর্ঘ্যের সঙ্গে এদিক ওদিক মোচড় খেয়ে কম্পিত হয়। বস্তুটা ঝুলে আছে, যার দৈর্ঘ্য এদিক ওদিক মোচড় খেয়ে কম্পিত হয়, এটার কম্পন না। এই যে বস্তুটা রয়েছে, এই বস্তুটার কণাগুলি এদিক ওদিক মোচড় খেয়ে কাঁপছে, এটার কম্পন না। এই তারের যে কম্পন কণাগুলি, সেটা হচ্ছে ব্যবর্ত কম্পন বা টরশনাল কম্পন। উদাহরণ এভাবে লিখতে হবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে অনুদৈর্ঘ্য কম্পন একমাত্রিক কম্পন। অনুদৈর্ঘ্য কম্পন একমাত্রিক কম্পন, কিন্তু তির্যক কম্পন বা ব্যবর্ত কম্পন এটা ত্রিমাত্রিক কম্পন। কেন? এই তারটাকে আমি নিচ থেকে টেনে ছেড়ে দিলাম, আপ ডাউন, এদিকে টানলে এই বরাবর যাবে, এটা ত্রিমাত্রিক কম্পন হয়। অর্থাৎ অনুদৈর্ঘ্য কম্পন একমাত্রিক কম্পন, আর তির্যক কম্পন ব্যবর্ত কম্পন এগুলো হচ্ছে ত্রিমাত্রিক কম্পন। একমাত্রিক আর এগুলো হচ্ছে ত্রিমাত্রিক। তির্যক কম্পন এবং ব্যবর্ত কম্পন হচ্ছে ত্রিমাত্রিক কম্পন, আর অনুদৈর্ঘ্য কম্পন হচ্ছে একমাত্রিক কম্পন। প্রথমে আলোচনা করব 1 নম্বর, এ নম্বর স্বাভাবিক বা মুক্ত কম্পন, অর্থাৎ ন্যাচারাল और फ्री वाइब्रेशन। একটা পেন্ডুলামকে, একটা সরল দোলককে যদি দুলিয়ে ছেড়ে দিই, বাস্তবে আমরা কি দেখি? দুলতে 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 বিস্তার কমে কমে শেষে থেমে যায়। বাস্তবে একটি সরল দোলককে দুলিয়ে ছেড়ে দিলে সে সর্বদা সমান বিস্তার বজায় রেখে চিরকাল দুলতে থাকে না, যেটা আমরা বাস্তবে দেখি, প্র্যাকটিক্যাল ল্যাবেও দেখেছি। তার কারণ বিভিন্ন বাধাজনিত বল তার উপর ক্রিয়া করছে। বায়ুর বাধা, ঘর্ষণের বাধা, আলম্বন বিন্দুতে বাধা, মাধ্যমের সান্দ্রতা, বিভিন্ন রকম বাধাজনিত বলের কারণে তার বিস্তার ধীরে ধীরে কমতে কমতে এক জায়গায় স্থির হয়ে যাচ্ছে। এই বাধাজনিত বলগুলি যদি না থাকে, এই বাধাজনিত বলগুলি যদি কম্পনশীল বস্তুর উপর না প্রযুক্ত হয়, না প্রয়োগ হয়, বায়ুশূন্য স্থানে, ভ্যাকুয়ামে একটা সরল দোলক নিয়ে গেলাম বা একটা বস্তুকে নিয়ে গিয়ে
টোকা মেরে তার সাম্যাবস্থাকে বিচ্যুত করলাম, সে কাঁপতে থাকবে। বাধাজনিত বল যদি না থাকে তাহলে বস্তুটা চিরকাল ধরে কম্পিত হতে থাকবে এবং সমান অ্যাম্প্লিটিউড নিয়ে। মনে করলাম সরল দোলক, ভ্যাকুয়ামে নিয়ে গেলাম বায়ুশূন্য জায়গায়, যেখানে কোনো বাধাজনিত বল নেই। এটাকে টেনে যদি ছেড়ে দিই, কি করবে? সরল দোলকে সমান বিস্তার বজায় রেখে চিরকাল ধরে দুলতে থাকবে, বিস্তার কমবে না, কারণ কোনো বাধাজনিত বল নেই। বাধাজনিত বল নেই তো অন্য কি বল আছে? হ্যাঁ আছে। কম্পন হতে গেলে সাম্য অবস্থানে বারবার ফিরিয়ে আনার জন্য প্রত্যানয়ক বল বা রিস্টোরিং ফোর্স অবশ্যই লাগবে। বল ছাড়া তো কাঁপতে পারে না, তাই রিস্টোরিং ফোর্স প্রত্যেকটা কম্পনেই রয়েছে। কিন্তু যদি বাধাজনিত বলগুলি, বায়ুর বাধা, ঘর্ষণের বাধা, আলম্বন বিন্দুর বাধা, সান্দ্রতা মাধ্যমের, এই বাধাজনিত বলগুলি যদি না থাকে তাহলে কম্পনের বিস্তার কমবে না, চিরকাল ধরে ইনফিনিটি টাইম ধরে এটি দুলতে থাকবে এর নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্ক নিয়ে। নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্ক নিয়ে। আমি তো টেনে ছেড়ে দিলাম, আমি তো তার কম্পাঙ্ককে মেনটেন করছি না, তাহলে তার নিজস্ব কম্পাঙ্ক নিয়ে সে দুলতে থাকবে। এরকম কম্পনকে বলা হয় স্বাভাবিক বা মুক্ত কম্পন। তাহলে স্বাভাবিক বা মুক্ত কম্পন কাকে বলে? কম্পনশীল বস্তুর ওপর যদি বাধাজনিত বল ক্রিয়া না করে, অর্থাৎ প্রত্যানয়ক বল ছাড়া অন্য সমস্ত বলের ক্রিয়া উপেক্ষণীয় হয়, তবে বস্তুর যে কম্পন তৈরি হয়, যে কম্পন বজায় থাকে, সেই কম্পনকে বলা হয় ফ্রি ভাইব্রেশন অর ন্যাচারাল ভাইব্রেশন, স্বাভাবিক বা মুক্ত কম্পন। এই বস্তুর মুক্ত কম্পনের যে কম্পাঙ্ক, যাকে স্বাভাবিক কম্পাঙ্ক বলছি, সেটি এর জন্য স্থির। একটা সরল দোলক নিয়ে গেলাম, তার দৈর্ঘ্যের জন্য তার কম্পাঙ্ক স্থির। অর্থাৎ প্রত্যেকটা বস্তুর মুক্ত কম্পনের যে কম্পাঙ্ক, যাকে স্বাভাবিক কম্পাঙ্ক বলে, সেটি স্থির। সেটি নির্ভর করে বস্তুটির আকার আকৃতি, তার ভরের উপর, তার স্থিতি স্থাপকতার উপর, তার জাড্য ধর্মের উপর। তাই প্রত্যেকটা বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক, অর্থাৎ বাধাজনিত বল যদি না থাকে, সেই জায়গায় তাকে যদি কম্পন করা যায়, কম্পিত করা যায়, তার একটা নিজস্ব কম্পাঙ্ক থাকবে। সেই কম্পাঙ্ক নিয়ে সে কম্পিত হতে থাকবে, কারণ বাহ্যিক কোনো প্রভাব তার উপর পড়ছে না। তাই স্বাভাবিক কম্পাঙ্ক থাকবে প্রত্যেকটা বস্তু। তো স্বাভাবিক বা মুক্ত কম্পন কাকে বলে? আমরা কি লিখব? কি লিখলাম? কোনো কম্পনশীল বস্তুর উপর বাধাজনিত কোনো বল প্রয়োগ না হলে, বাধাজনিত কোনো বল প্রয়োগ না হলে অর্থাৎ প্রত্যানয়ক বল ছাড়া অন্য সমস্ত বলের প্রভাব উপেক্ষণীয় হলে বস্তুর যে কম্পন হয়, সেই কম্পনকে মুক্ত কম্পন বা স্বাভাবিক কম্পন বলে। এর বৈশিষ্ট্য কি? স্বাভাবিক বা মুক্ত কম্পনের বৈশিষ্ট্য যে বাধাজনিত কোনো বল ক্রিয়া করবে না। কম্পনশীল বস্তুর উপর বাধাজনিত, একই কথা, তাই তো? কম্পনশীল বস্তুর উপর বাধাজনিত কোনো বল ক্রিয়া করবে না, কোনো বল ক্রিয়া করবে না। 2 নম্বর এদিক থেকে লিখি,
2 নম্বর, এই কম্পন অসীম সময় ধরে চলতেই থাকে। যেহেতু বাধা নেই তাকে আটকাবে। এই কম্পন অসীম সময় ধরে চলতেই থাকে। বিস্তার না, বিস্তার কমবে না, বিস্তার কমতে কমতে তো থেমে যেত, বিস্তার কমবে না কারণ বাধা নেই, কোনো বাধাজনিত বল নেই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কম্পনের বিস্তার সর্বদা একই থাকে। কম্পনের বিস্তার সর্বদা একই থাকে। 4 নম্বর, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র সংরক্ষিত থাকে। সংরক্ষিত থাকে। 5 নম্বর, বায়ুশূন্য স্থানে এরকম কম্পন কল্পনা করা যায়। বায়ুশূন্য স্থানে এরকম কম্পন কল্পনা করা যায়। বাস্তবে স্বাভাবিক বা মুক্ত কম্পন নেই। বাস্তবে আদর্শ স্বাভাবিক বা মুক্ত কম্পন, আদর্শ বলা উচিত। বাস্তবে আদর্শ স্বাভাবিক কম্পন নেই, কোনো না কোনো বাধা থাকবেই। আর বাধাজনিত বল কোনগুলো বললাম? বাধাজনিত বল বলতে বায়ুর বাধা, 2 নম্বর ঘর্ষণ বল, 3 নম্বর আলম্বন বিন্দুতে ঘর্ষণজনিত বল বা আলম্বন বিন্দুতে বাধা, মাধ্যমের সান্দ্রতা, বা প্লবতাও এখানে প্রভাব ফেলে। এই সমস্ত বাধাজনিত বল যদি না থাকে, এদের অ্যাবসেন্টে, এদের অনুপস্থিতিতে এই ন্যাচারাল ভাইব্রেশন বা ফ্রি ভাইব্রেশন বা মুক্ত কম্পন অর্থাৎ স্বাভাবিক কম্পন সম্ভব। স্বাভাবিক কম্পনের বিস্তার কমে না, বিস্তার একই থাকে। অসীম সময় ধরে এই কম্পন চলে, বাস্তবে সম্ভব না। সকালবেলা একটা দোলক দুলিয়ে গেলাম, সিনেমা দেখে আসলাম বা ঘুরে আসলাম, এসে দেখি দুলতেই আছে, ভাবা যায় না। কারণ বিভিন্ন রকম বাধাজনিত বল বাস্তবে রয়েছে, যারা কম্পনকে মন্দীভূত করে অবমন্দিত করতে করতে থামিয়ে দেয় সাম্য অবস্থান। তাই এই সমস্ত বাধা যদি না থাকে তাহলে আমরা ফ্রি ভাইব্রেশন কল্পনা করতে পারি। আর ফ্রি ভাইব্রেশন, আদর্শ ফ্রি ভাইব্রেশনে কি হয়? বিস্তার, কণার যে বিস্তার, এপাশে যতটা গেল এপাশেও ততটা গেল, পরের বারে ততটাই যাবে, এদিকেও ততটাই আসবে, তারপরেও ততটাই যাবে, তারপরেও ততটাই আসবে, অর্থাৎ অ্যামপ্লিচিউড পরিবর্তন হবে না। সেজন্য যদি গ্রাফ আঁকাই, লেখচিত্র অঙ্কন করি, তো লেখচিত্র কি হবে? লেখচিত্র অ্যামপ্লিচিউড কমবে না। আমার কাছে কমে যাচ্ছিস কেন বাবা?
এই অ্যামপ্লিচিউড বামে ডানে, তাহলে এই বরাবর কাঁপতে থাকবে। এদিকে যদি সময় ধরি, এদিকে বিস্তার, পজিটিভ বিস্তার, নেগেটিভ বিস্তার। তাহলে এই হচ্ছে স্বাভাবিক কম্পন বা মুক্ত কম্পনের লেখচিত্র, সাইন বা কোসাইন কার্ভের মতো। কার মতো? সাইন বা কোসাইন লেখের মতো, লেখচিত্রের মতো মতো সময় সরণের গ্রাফ। অর্থাৎ স্বাভাবিক বা মুক্ত কম্পনের যে সময় সরণের লেখচিত্র, সেটি সাইন বা কোসাইন লেখচিত্রের মতো। এটা আমাদের জানতে হবে। অ্যামপ্লিচিউড যেহেতু কমছে না, তাই সময় যতই পাল্টাক, অ্যামপ্লিচিউড বামে ডানে এপারে ওপারে সমান থাকছে অসীম সময় ধরে। তাই এটা হচ্ছে লেখচিত্র। প্রত্যেকটি বস্তুর নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্ক রয়েছে স্থির মানের। প্রত্যেকটি স্বাভাবিক কম্পনশীল বস্তুর নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্ক আছে, যেটা নির্ভর করছে বস্তুটির আকার আকৃতি, তার ভরের উপর, বস্তুটির স্থিতিস্থাপকতার উপর, তার জাড্য ধর্মের উপর। অর্থাৎ এই পেনটির স্বাভাবিক কম্পাঙ্ক আর একটি কলমের স্বাভাবিক কম্পাঙ্ক আলাদা, কিন্তু এই মার্কার পেনটির স্বাভাবিক কম্পাঙ্ক সর্বদাই স্থির। এর নিজস্ব একটা স্বাভাবিক কম্পাঙ্ক রয়েছে। তাই প্রত্যেকটা বস্তু চাই নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্কে কম্পিত হতে, যতক্ষণ না পর্যন্ত বাধাজনিত বল বা বাহ্যিক বল বা বাহ্যিক পর্যাবৃত্ত বল তার উপর প্রযুক্ত হয়, প্রয়োগ হয়। আমরা স্বাভাবিক কম্পাঙ্ক নিয়ে আলোচনা করব, যে স্বাভাবিক বা মুক্ত কম্পনে কম্পনশীল বস্তু প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে তার স্বাভাবিক কম্পাঙ্ক বলি। যদি একটি আমরা সরল দোলক নিই, যদি একটি সরল দোলক নিই, তাহলে সরল দোলকের পর্যায়কাল টাইম পিরিয়ড আমরা কি জানি? টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল আপন জি। আর কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক এন ইজ ইকুয়াল টু 1/t, তাই তো? এক সেকেন্ডে কতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করছে? 1/t। তো 1/t করলে এটা হবে 1/2 পাই রুট ওভার জি ডিভাইড বাই এল। তাই কি দেখতে পাচ্ছি? স্বাভাবিক কম্পাঙ্ক বস্তুর দৈর্ঘ্যের, কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। স্বাভাবিক কম্পাঙ্ক অভিকর্ষ ত্বরণের বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য যদি বাড়ে কম্পাঙ্ক কমে, দৈর্ঘ্য কমে গেলে কম্পাঙ্ক বাড়ে। অর্থাৎ স্বাভাবিক কম্পাঙ্ক দৈর্ঘ্যের উপর নির্ভর করছে। দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, বিশেষ করে সরল দোলকের দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় কম্পাঙ্ক কমে যায়, দৈর্ঘ্য যদি কম হয় কম্পাঙ্ক বেশি হয়। এখানে মনে করলাম একটা সরল দোলক দুলে আছে, এই জায়গায় গেছে। জি এর মান যদি বাড়ে কম্পাঙ্ক বাড়বে। জি এর মান বাড়ছে মানে কি? জি এর মান বাড়ছে তাহলে এই উপাংশটা বাড়ছে। জি এর মান বাড়া, ওজন বাড়া, তার এই উপাংশটা বাড়া। জি যত বাড়বে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসবে। তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসবে মানে কি? পূর্ণ কম্পনটা তাড়াতাড়ি হবে, মানে কম্পাঙ্কটা বাড়বে। আর এল যত বেশি হবে, এল যত বেশি হবে তত দূরে দূরে যাবে, তত সময় লাগবে। এল বাড়লে পর্যায়কাল বাড়ে, পর্যায়কাল বাড়ে মানে ধীরে ধীরে কাঁপে, ধীরে ধীরে কাঁপে মানে কম্পাঙ্ক কম। তাই এল বাড়লে কম্পাঙ্ক কম। তো এগুলো হচ্ছে
স্বাভাবিক কম্পাঙ্কের ফর্মুলা সরল দোলকের। কম্পাঙ্কের একক আমরা জানি 1/t মানে সেকেন্ড ইনভার্স, বা এটাকে বলা হয় হার্জ, বা সংক্ষেপে জেড বলতে পারি। 1/সেকেন্ড মানে হচ্ছে হার্জ, 1/সেকেন্ড ইজ ইকুয়াল টু সেকেন্ড ইনভার্সকে হার্জ বলা হয়। তাই কম্পাঙ্কের একক হার্জ বা সেকেন্ড ইনভার্স বা সাইকেলস পার সেকেন্ডও বলা হয় অনেক সময়। এবার আলোচনা করব ড্যাম্পড ভাইব্রেশন, অবমন্দিত কম্পন। কি কম্পন? অবমন্দিত কম্পন বা ড্যাম্পড ভাইব্রেশন। এতক্ষণ পর্যন্ত যে ফ্রি ভাইব্রেশন ছিল বা ন্যাচারাল ভাইব্রেশন ছিল, সেখানে শুধুমাত্র প্রত্যানয়ক বল ছিল, বাকি কোনো বাধাজনিত বল ছিল না। কম্পনের প্রধান যে কারণ প্রত্যানয়ক বল, সেই প্রত্যানয়ক বল শুধু থাকবে, কোনো বাধাজনিত বল থাকবে না। তাহলে কম্পনশীল বস্তু চিরকাল ধরে কম্পিত হতে থাকবে সমান, সর্বদা সমান বিস্তার নিয়ে, অ্যামপ্লিটিউড নিয়ে, যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। কিন্তু এখানে অবমন্দিত কম্পন, ড্যাম্পড ভাইব্রেশন, বাস্তবে কম্পনশীল বস্তুর উপর বাধাজনিত বল কিছু না কিছু, কোনো না কোনোটা থাকবেই থাকবে। তাই বাস্তবে প্রকৃতপক্ষে প্রত্যেকটি কম্পন হচ্ছে অবমন্দিত কম্পন বা ড্যাম্পড ভাইব্রেশন। কোনো কম্পনশীল বস্তুর উপর যখন এক বা একাধিক বাধাজনিত বল ক্রিয়া করে, তখন বস্তুর বিস্তার ক্রমশ হ্রাস পায় এবং এক সময় সাম্য অবস্থানে বস্তুটি থেমে যায়। বস্তুর এই কম্পনকে বলা হয় ড্যাম্পড ভাইব্রেশন বা অবমন্দিত কম্পন। কি বললাম? অবমন্দিত কম্পন বা ড্যাম্পড ভাইব্রেশন, অবমন্দিত কম্পন বা ড্যাম্পড ভাইব্রেশন। একটা সরল দোলককে দুলিয়ে দিলাম, চিরকাল দুলেন, আমরা দেখতে পাই বিভিন্ন বাধার কারণে একসময় থেমে যায়। কোথায় গিয়ে থামে? সাম্য অবস্থানে। তো এরকম বাধাজনিত একাধিক বল যদি উপস্থিত থাকে ক্রিয়া করে কম্পনশীল বস্তুর উপর, তাহলে কম্পনের বিস্তার ক্রমশ কমে যায় এবং একসময় সাম্য অবস্থানে এসে থেমে যায়। বস্তুর এরূপ কম্পনকে অবমন্দিত কম্পন বলে। কি লিখলাম? কম্পনশীল বস্তুর উপর যখন এক বা একাধিক বাধাজনিত বল ক্রিয়া করে, তখন কম্পনের বিস্তার ক্রমশ কমে যায় এবং কিছু সময় পরে সাম্য অবস্থানে এসে থেমে যায়। বস্তুর এরূপ কম্পনকে অবমন্দিত কম্পন বা ড্যাম্পড ভাইব্রেশন বলে। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য আমরা সংজ্ঞাতেই মোটামুটি বুঝে গেছি। কি বুঝে গেছি? বিভিন্ন বাধাজনিত বল উপস্থিত থাকবে, বিভিন্ন বাধাজনিত বল উপস্থিত থাকবে। কম্পনশীল বস্তুর উপর যখন এক বা একাধিক বাধাজনিত বল বা বিভিন্ন বাধাজনিত বল বললেও হয়, একই ব্যাপার হলো, বিভিন্ন বাধাজনিত বল ক্রিয়া করে, বিভিন্ন বাধাজনিত বল উপস্থিত থাকবে ড্যাম্পড ভাইব্রেশনে। 2 নম্বর কি? কম্পন কিছু সময় পর থেমে যায়। অসীম সময় ধরে চলে না, ফ্রি ভাইব্রেশনের মতন, কিছু সময় পরে থেমে যায়, কারণ বাধাজনিত বলগুলি থামতে বাধ্য করে। কম্পন কিছু সময় পরে থেমে যায়। কোথায় থামে? সাম্য অবস্থানে। 3 নম্বর, বিস্তার ক্রমশ কমে বা কম্পনের বিস্তার ক্রমশ কমে। মানে বাড়িতে বা ল্যাবরেটরিতে একটা সরল দোলক যদি দুলিয়ে দাও, এদিকে এতটা গেল, এদিকে এতটা গেল,
তোর এবার যখন যাবে এদিকে এতটা যাবে না, একটু কম যাবে, বায়ুর বাধা, বিভিন্ন বাধাজনিত বল তার অ্যামপ্লিটিউডকে কমিয়ে দেবে। ফিরে এসে আবার এতটা গেল, আবার কমে যাবে, 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 মাঝখানে সাম্য অবস্থানে এসে একসময় থেমে যাবে বাধাজনিত বলের কারণে। অর্থাৎ অ্যামপ্লিটিউড ধীরে ধীরে কমে যাবে, সময়ের সাথে কম্পনের বিস্তার কমে যায়, কম্পনের বিস্তার ক্রমশ কমে সময়ের সাথে। একই কথা, সময়ের সাথে লেখে না লিখে, সময়ের সাথে ক্রমশ কমে মানে সময়ের সাথে ক্রমশ কমে। 4 নম্বর, শক্তির নিত্যতা সূত্র সংরক্ষিত হয় না, কারণ শক্তি অপচয় হয়। এই যে বাধাজনিত বলগুলি সেটা শক্তি কেড়ে নেয়, শক্তি খরচ হয়। তাহলে শক্তির নিত্যতা সূত্র সংরক্ষিত হয় না। তবে বিভিন্ন বাধাজনিত বল উপস্থিত থাকে ড্যাম্পড ভাইব্রেশনে, কম্পন কিছু সময় পরে থেমে যায়, কম্পনের বিস্তার ক্রমশ ধীরে ধীরে কমতে থাকে বিস্তারটা। শক্তির নিত্যতা সূত্র সংরক্ষিত হয় না, কারণ শক্তি ক্ষয় হয়। এবং এর যদি আমরা গ্রাফ অঙ্কন করি তাহলে গ্রাফে কি পাবো? এক্সপোনেনশিয়ালি হ্রাস পাবে অ্যামপ্লিটিউড। এক্সপোনেনশিয়ালি মানে সূচক সূত্রানুসারে। এক সময় এসে থেমে যাবে। এটা মনে করলাম যদি A1 হয়, এটা বিস্তার মনে করলাম A1, এটা বিস্তার মনে করলাম A2, এটা বিস্তার মনে করলাম A3, তাহলে কি লিখতে পারি? অতএব A1 গ্রেটার দেন A2 গ্রেটার দেন A3 গ্রেটার দেন ডট ডট ডট। লাস্টে কি হবে? A0 হয়ে যাবে, একসময় 0 হয়ে যাবে বিস্তারটা, মানে থেমে যাবে। এবং দেখা যায় যে A1 বাই A2 ইকুয়ালস টু A2 বাই A3 ইকুয়ালস টু A3 বাই A4। রেট অফ ডিক্রিমেন্ট, হ্রাসকরণের হার, রেট অফ ডিক্রিমেন্ট যাকে বলে, এটা স্থির। কমে যাচ্ছে যে তার হারটা হচ্ছে ফিক্সড, স্থির। এটা হচ্ছে অববন্দিত কম্পন বা ড্যাম্পড ভাইব্রেশন। এই লেখতে এদিকটা হচ্ছে সময়, এটা হচ্ছে বিস্তার বা সরণও বলা যায়। তাহলে সরণ সময় লেখচিত্র বা সময় সরণ লেখচিত্র এক্সপোনেনশিয়ালি হ্রাস পায় বা সূচক সূত্রানুসারে হ্রাস পায়। তাহলে সময় এবং সরণের লেখচিত্র, সরণ এবং সময়ের লেখচিত্র কি হয়? সূচক সূত্রানুসারে হ্রাস পায় এক্সপোনেনশিয়ালি। এটা সরল রেখা না, এক্সপোনেনশিয়ালি হ্রাস পাচ্ছে। এটা হচ্ছে ড্যাম্পড ভাইব্রেশনের সময় এবং সরণের লেখচিত্র। এই অববন্দিত কম্পন হয় বাধাজনিত বলের কারণে। এই বাধাজনিত বলের প্রভাব যদি খুব বেশি হয় তাহলে এই ড্যাম্পড ভাইব্রেশনটা ওভার ড্যাম্পড ভাইব্রেশন হয়ে যেতে পারে। মানে সাম্য অবস্থান থেকে বিচ্যুত করে দিলে সেটি কোনো ক্রমে ফিরে সাম্য অবস্থানে থেমে যাবে। সাম্য অবস্থান থেকে বিপরীত দিকে যেতে পারছে না, গতিজাড্য থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারছে না, সাম্য অবস্থানে এসেই তার শক্তি শেষ, তার গতিবেগ শূন্য। কেন? অবমন্দনের মাত্রা যদি বেশি হয়, অবমন্দনের মাত্রা অনেক বেশি হলে বিচ্যুত অবস্থান থেকে বস্তুটি কোনো ক্রমে সাম্য অবস্থানে এসে গতি হারিয়ে ফেলে
স্থির হয়ে যায়। এরকম অবমন্দনকে বলা হয় অতি অবমন্দন, ওভার ড্যাম্পড ভাইব্রেশন। কি ভাইব্রেশন? ওভার ড্যাম্পড ভাইব্রেশন বা অতি অবমন্দন বা অতি অবমন্দিত গতি। ওভার ড্যাম্পড মোশন। কি হবে? তার বিচ্যুত অবস্থা থেকে কোনক্রমে ফিরে এসে সাম্য অবস্থানে গতিশূন্য হয়ে থেমে যাবে, বিপরীত দিকে যেতে পারছে না। আরেকটা রয়েছে সংকট অবমন্দিত গতি। এটা আবার কি? ক্রিটিক্যালি ড্যাম্পড মোশন। ক্রিটিক্যালি ড্যাম্পড মোশন। ক্রিটিক্যালি ড্যাম্পড মোশন অর্থাৎ অবমন্দনের মাত্রা এমন একটা হবে যে মাত্রাতে কোনটি বিচ্যুত অবস্থা থেকে মিনিমাম সময়ে সাম্য অবস্থানে এসে থেমে যাবে। ধীরে ধীরে এসে থামতে পারে, তাড়াতাড়ি এসে থামতে পারে, মিনিমাম সর্বনিম্ন যে সময়ে ফিরে এসে থেমে যেতে পারে, সেরকম গতিকে বলা হচ্ছে সংকট অবমন্দিত গতি। যেহেতু সাম্য অবস্থান থেকে বিপরীত দিকে যাচ্ছে না, টু অ্যান্ড ফ্রো মোশন হচ্ছে না, পর্যাবৃত্ত গতি হচ্ছে না, তাই প্রকৃতপক্ষে একে ভাইব্রেশন বলা যায় না, কম্পন বলা যায় না। তাই অতি অবমন্দিত গতি বলা সমীচীন বা সংকট অবমন্দিত গতি বলা উচিত। এর যদি আমরা স্মরণ সময়ে গ্রাফ অঙ্কন করি, যেহেতু সাম্য অবস্থান থেকে বিপরীত দিকে যাবে না আর ফিরে আসার পরে, তো একদিকে করলেই হবে। এরকম করে একসময় গিয়ে সাম্য অবস্থানে ফিরে গেল আর নিচের দিকে আসছে না। তো এটা হচ্ছে অতি অবমন্দিত গতি, ওভার ড্যাম্পড মোশন। এটা কি? ওভার ড্যাম্পড। আর এটা ক্রিটিক্যালি ড্যাম্পড মোশন। ক্রিটিক্যালি ড্যাম্পড কি? অল্প সময়ের মধ্যে, এটা সময় তো ধীরে ধীরে সাম্য অবস্থানে এসে থেমে গেল আর তাড়াতাড়ি সাম্য অবস্থানে এসে থেমে গেল। মিনিমাম সময়ে সাম্য অবস্থানে এসে থেমে যাবে যেটা, সেটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড। এটার বিস্তার বেশি হলো, কিছুক্ষণ পরে এসে সাম্য অবস্থানে থেমে গেল। এটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড। তাহলে সময় স্মরণের লেখচিত্র ক্রিটিক্যালি ড্যাম্পড আর ওভার ড্যাম্পড মোশনের মানে অতি অবমন্দিত কম্পন, সংকট অবমন্দিত কম্পন। সংকট অবমন্দিত কম্পনে অবমন্দনের মাত্রা এমন মানে হবে যে ন্যূনতম সময়ে বিচ্যুত অবস্থান থেকে সাম্য অবস্থানে এসে থেমে যাবে গতিশূন্য হিসাবে, মিনিমাম সময়ে। সেটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড। আর ধীরে ধীরে আসছে, প্রথম দিকে তাড়াতাড়ি আসছিল, আস্তে আস্তে ধীরে ধীরে আসছে, আস্তে 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 কিছু সময় নিয়ে তারপরে সাম্য অবস্থানে এসে থেমে গেল, তাকে বলা হচ্ছে অতি অবমন্দিত গতি। কখন সম্ভব? যখন বাধাজনিত বলের প্রভাব খুব বেশি হয় তখন। নেক্সট, পরবশ কম্পন বা ফোর্সড ভাইব্রেশন। কি কম্পন? পরবশ, পরের বসে থাকা। পরবশ কম্পন বা ফোর্সড ভাইব্রেশন। কম্পনশীল বস্তুর উপর যখন বাধাজনিত কোনো বল ছিল না, কোনো ডিস্টার্ব ছিল না, তখন স্বাভাবিক কম্পন হচ্ছিল, মুক্ত কম্পন হচ্ছিল।
ইংরেজিতে ন্যাচারাল ভাইব্রেশন বা ফ্রি ভাইব্রেশন বলতো। বাস্তবে এটা সম্ভব না। বাস্তবে কি হয়, বিভিন্ন বাধাজনিত বল থাকে, ফলে অ্যামপ্লিটিউড কমতে কমতে সাম্যাবস্থানে থেমে যায়, যাকে ড্যাম্পড ভাইব্রেশন বা অবমন্দিত কম্পন বলে। এবার ফোর্সড ভাইব্রেশন, বাহ্যিক যদি পর্যাবৃত্ত বল প্রয়োগ করা যায়, শক্তি হারিয়ে ফেলছে তাই তো ড্যাম্পড ভাইব্রেশন হচ্ছে, একসময় থেমে যাচ্ছে। যদি বাহ্যিক শক্তি প্রয়োগ করা যায়, বাহ্যিক বল প্রয়োগ করা যায়, পর্যাবৃত্ত বল, তাহলে ভাইব্রেশনটা কন্টিনিউ হবে। এবার বাহ্যিক যে বল প্রয়োগ করব, সেই বাহ্যিক বলের একটা কম্পাঙ্ক থাকবে। বোর্ডের মধ্যে ধীরে ধীরে বল প্রয়োগ করছি, পর্যাবৃত্ত বল, না তাড়াতাড়ি করছি, তো বাহ্যিক পর্যাবৃত্ত বলের একটা কম্পাঙ্ক রয়েছে। তো প্রত্যেকটা বস্তুর তার ভর, তার আকার আকৃতি, তার জাড্য ধর্ম, তার স্থিতিস্থাপকতা গুণের কারণে নিজস্ব স্বাভাবিক কম্পন থাকে, স্বাভাবিক কম্পাঙ্ক থাকে। প্রত্যেকটা বস্তুর নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্ক থাকে স্থির মানের, এই বৈশিষ্ট্যের জন্য, ভর, জাড্য ধর্ম, তার আকার আকৃতি, তার স্থিতিস্থাপকতা গুণের কারণে। এবার স্বাভাবিক কম্পাঙ্ক রয়েছে। যদি বাহ্যিক পর্যাবৃত্ত বল প্রয়োগ করা যায়, তো বাহ্যিক পর্যাবৃত্ত বলেরও আবার কম্পাঙ্ক থাকে। পর্যাবৃত্ত যেহেতু বলছি, বারবার যেহেতু বল প্রয়োগ করব, তাই তার কম্পাঙ্ক রয়েছে। সেই কম্পাঙ্ক আর তার স্বাভাবিক কম্পাঙ্ক যদি আলাদা হয়, তাহলে বস্তুটা চাইছে নিজের কম্পাঙ্কে কাঁপতে, সবাই চাই নিজস্বতা নিয়ে চলতে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে পর্যাবৃত্ত বল। তার কম্পাঙ্ক যদি আলাদা হয়, বস্তুটা প্রথমে চাইবে নিজের কম্পাঙ্কে কম্পিত হতে, কিন্তু অল্প সময়ের মধ্যেই বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কে সে কম্পিত হতে বাধ্য হবে। মন খুশি হবে না, দুঃখ নিয়ে। সেজন্য বিস্তারটা তখন কমে যায়। তার স্বাভাবিক যে বিস্তার, সেই বিস্তারটা চাইতে কম হয় যখন বাহ্যিক পর্যাবৃত্ত বল প্রয়োগ করা হয়। এবং বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কে চাইতে যদি আলাদা হয়, মিলে না যায়, তাহলে কম্পনশীল বস্তু খুশি হয় না। প্রথমে চাই নিজের কম্পাঙ্কে কম্পিত হতে, কিন্তু অল্প সময়ের মধ্যে বাহ্যিক পর্যাবৃত্ত বল এটা দুলছে নিজের কম্পাঙ্কে। বাইরে থেকে যদি বারবার তাকে বল প্রয়োগ করা হয়, বাধ্য হয়ে বাহ্যিক পর্যাবৃত্ত বলের অধীনে সে চলে যাবে। বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক নিয়েই সে কম্পিত হতে থাকবে, পরের বশে চলে যাবে। সেজন্য বলা হচ্ছে পরবশ কম্পন বা ফোর্সড ভাইব্রেশন। তাহলে কি বললাম, কোনো কম্পনশীল বস্তুর উপর বাহ্যিক পর্যাবৃত্ত, এটা বলতে হবে, ওয়ার্ডগুলো মনে রাখবে, বস্তুর উপর বাহ্যিক পর্যাবৃত্ত বল প্রযুক্ত হলে প্রথমে বস্তুটি নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্কে, নিজের যে কম্পাঙ্ক, কম্পিত হতে চায়। কিন্তু কিছুক্ষণ পরেই বা অল্প সময়ের মধ্যেই বস্তুটি বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কে
কম্পিত হতে থাকে। বস্তুর এরূপ কম্পনকে পরবশ কম্পন বলে। কি কম্পন বলে? পরবশ, ফোর্সড ভাইব্রেশন। পরবশ কম্পন। মনে করলাম একটা বস্তু এদিকে ক্ল্যাম্প করা আছে, ফিক্সড করা আছে, এদিকে চেপে ছেড়ে দিলাম বা উপরে তুলে ছেড়ে দিলাম, তো নিজস্ব কম্পনকে কাঁপতে থাকবে। এবার বাহ্যিক পর্যাবৃত্ত বল যদি প্রয়োগ করা হয়, মনে করলাম এর নিজস্ব কম্পাঙ্ক হচ্ছে 100 হার্জ। তো বাহ্যিক যে পর্যাবৃত্ত বল প্রয়োগ করলাম, সে বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক হচ্ছে এনডেস হচ্ছে মনে করলাম 200 হার্জ। তার নিজের কম্পাঙ্ক ছিল 100 হার্জ, আর বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক হলো 200 হার্জ। তো বস্তুটা এখন কি করবে? নিজের কম্পাঙ্কে কাঁপবে না বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কে কাঁপবে? চেষ্টা করবে নিজের কম্পাঙ্ক নিয়ে কাঁপার, কিন্তু পারবে না, কারণ বাইরে থেকে বারবার তাকে ডিস্টার্ব করা হচ্ছে। তাই অবশেষে অল্প সময়ের মধ্যেই সে বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক নিয়ে কাঁপতে থাকবে। এ খুশি হবে না অখুশি হবে? নিশ্চয়ই খুশি হবে না। সে ডিস্টার্ব ফিল করছে, হেল্প মনে করছে না। সেই কারণে এর বিস্তার কমে যায়। স্বাভাবিক বিস্তার যা, তার থেকে বিস্তার কমে যায়। তাই যদি বলি পরবশ কম্পনের বৈশিষ্ট্য, তাই বৈশিষ্ট্য কি বলবো? 1 নম্বর বৈশিষ্ট্য, বাহ্যিক পর্যাবৃত্ত বল প্রয়োগ হবে বস্তুর উপর। বাহ্যিক বল না, শুধু পর্যাবৃত্ত বল, বারবার যেটা বল প্রয়োগ হবে, বাস নির্দিষ্ট সময় অন্তর অন্তর বলটা ফিরে আসবে। বস্তুর উপর বাহ্যিক পর্যাবৃত্ত বল প্রয়োগ হবে বা প্রযুক্ত হবে, 1 নম্বর। 2 নম্বর, বস্তুর স্বাভাবিক কম্পনের বিস্তারের চেয়ে কম বিস্তারে কম্পন হবে। কম্পনের বিস্তার বস্তুর স্বাভাবিক কম্পনের বিস্তারের চেয়ে কম হবে, বিস্তার কমে যাবে, কারণ সে খুশি হচ্ছে না, সে ডিস্টার্ব ফিল করছে। তারপরে বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কে বস্তুটি কম্পিত হবে। বস্তুটি কার কম্পাঙ্কে কম্পিত হবে? বাহ্যিক এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্সের যে ফ্রিকোয়েন্সি, বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কে বস্তুটি কম্পিত হয়। তাহলে বস্তুর উপর বাহ্যিক পর্যাবৃত্ত বল প্রয়োগ হবে ফোর্সড ভাইব্রেশনে। কম্পনের বিস্তার বস্তুর স্বাভাবিক কম্পনের বিস্তারের চেয়ে কম হবে। বস্তুটি বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কে কম্পিত হবে। শক্তির সরবরাহ আর শক্তির অপচয় এক্ষেত্রে সমান হবে। শক্তির সরবরাহ, শক্তি যেটা যোগান দেওয়া, সরবরাহ যোগান দেওয়া বলতে পারি। শক্তির যোগান ও শক্তির খরচ সমান হবে। তাই শক্তি সংরক্ষণ সূত্র এখানেও মেনে চলছে। এই হচ্ছে পরবশ কম্পন। কিন্তু পরবশ কম্পনের মধ্যে একটা বিশেষ ধরনের পরবশ কম্পন, যেখানে এমন কাণ্ড যদি ঘটে যে বস্তুর যে স্বাভাবিক কম্পাঙ্ক
আর বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক যদি সমান হয়ে যায় কোনো কারণে, প্রত্যেকটা বস্তুর নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্ক রয়েছে, তার উপর নির্ভর করে। বেশ কয়েকবার বললাম, ভর, জাড্য, তার স্থিতিস্থাপকতা, তার আকার আকৃতি ইত্যাদির উপর নির্ভর করে প্রত্যেকটা বস্তুর নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্ক। সেই কম্পাঙ্কের সঙ্গে যদি কোনো কারণে, কোনো ক্রমে, কোনোভাবে বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক ম্যাচিং হয়ে যায়, মিলে যায়, বস্তুটা অখুশি থাকবে না। এবার মনে করবে যে আমাকে কেউ হেল্প করছে। তখন কি করবে? বস্তুটি তার স্বাভাবিক কম্পনের যে বিস্তার, তার চাইতে বেশি বিস্তারে কাঁপতে থাকবে, তার শক্তি বেড়ে যাবে। তখন সেই বিশেষ ধরনের পরবশ কম্পনকে বলা হয়, কি বলা হয়? রেজোন্যান্স, অনুনাদি কম্পন। বিশেষ ঘটনাকে বলা হয় অনুনাদ। এবার আমরা আলোচনা করব অনুনাদ নিয়ে। তাহলে পরবশ কম্পনের মধ্যে বিশেষ ধরনের পরবশ কম্পনের নাম হচ্ছে অনুনাদ বা রেজোন্যান্স। আলোচনা করব অনুনাদ বা অনুনাদি কম্পন। ঘটনাটা হচ্ছে অনুনাদ, কম্পনকে বলা হচ্ছে অনুনাদি কম্পন বা রেজোন্যান্স। রেজোন্যান্স কি? একটা বিশেষ ধরনের পরবশ কম্পন। বিশেষ ধরনের বলতে প্রত্যেকটা বস্তুর নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্ক রয়েছে, সেই কম্পাঙ্কের সঙ্গে বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক যদি মিলে যায়, সমান হয়ে যায় যদি, তাহলে বস্তুটি কিছুক্ষণের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে বিস্তৃত বিস্তার নিয়ে বা অতিরিক্ত বিস্তার নিয়ে কম্পিত হতে থাকে। বস্তুর সেরকম কম্পনকে বলা হয় অনুনাদি কম্পন বা রেজোন্যান্স। তাহলে কি বললাম? কম্পনশীল বস্তুর স্বাভাবিক বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক ও বস্তুর উপর প্রযুক্ত কম্পনশীল বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক আর বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক মিলে গেলে বা সমান হলে বস্তুটি অল্প সময়ের মধ্যেই স্বতঃস্ফূর্তভাবে অতিরিক্ত বিস্তার নিয়ে কম্পিত হতে থাকে। এরকম কম্পনকে অনুনাদি কম্পন বলে। তাহলে কম্পনশীল বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক আর বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক যদি ম্যাচিং হয়ে যায়, তাহলে বস্তুটি অল্প সময়ের মধ্যেই স্বতঃস্ফূর্তভাবে অতিরিক্ত বিস্তার নিয়ে কম্পিত হতে থাকে। এরকম কম্পনকে কি বলা হয়? অনুনাদি কম্পন। এরকম কম্পনকে বলা হয় অনুনাদি কম্পন। বৈশিষ্ট্য কি? পরবশ কম্পনে যখন ফ্রিকোয়েন্সি ম্যাচিং হয়নি, এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্সের ফ্রিকোয়েন্সি আর অবজেক্টের
যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্ক ম্যাচিং হয়নি, যখন ফ্রিকোয়েন্সি যখন আলাদা ছিল, বস্তুটা কোন কম্পাঙ্কে কাঁপছিল? বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কেই কাঁপছিল পরবশ কম্পনে। তাতে বস্তুটা অখুশি হচ্ছিল, তাই বিস্তারটা বরঞ্চ কমে যাচ্ছিল স্বাভাবিক বিস্তারের চাইতে। যতক্ষণ ধরে পর্যাবৃত্ত বল ক্রিয়া করবে ততক্ষণ ধরে পরবশ কম্পন হবে। এটাও একটা বৈশিষ্ট্য পরবশ কম্পনের। আর এখানে এটা তো অবশ্যই পরবশ কম্পন, কিন্তু এখানে বিস্তারটা কমবে না, স্বাভাবিক বিস্তারের চাইতে কমবে না, কারণ বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক আর বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক ম্যাচিং হয়ে গেছে। প্রথম বৈশিষ্ট্য কি? বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক ও বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক পরস্পর সমান বা সমান বললেই হয়। 2 নাম্বার, কম্পনের বিস্তার স্বাভাবিক বিস্তারের চাইতে বেশি। স্বাভাবিক বিস্তারের চাইতে বেশি। বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক ও বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক পরস্পর সমান হয় যখন বস্তুটির বিস্তার স্বাভাবিক বিস্তারের চাইতে বেশি হবে। একইভাবে বাহ্যিক পর্যাবৃত্ত বল যতক্ষণ স্থায়ী ততক্ষণ এই কম্পন স্থায়ী, বাহ্যিক পর্যাবৃত্ত বল যতক্ষণ স্থায়ী ততক্ষণ অন্যাদি কম্পন স্থায়ী। এখানেও শক্তির সংরক্ষণ সূত্র, শক্তির নিত্যতা সূত্র সংরক্ষিত হয়। শক্তির নিত্যতা সূত্র সংরক্ষিত হয়। এখানে অনুনাদি কম্পনের বেলায় মনে রাখতে হবে শক্তির অপচয় তাড়াতাড়ি হয়। শক্তির অপচয় তাড়াতাড়ি হয়, তাই বিস্তারটাও বেড়ে যায়। বিস্তার বেড়ে যায়, শক্তির সাপ্লাই যেমন বাড়ছে তেমনি শক্তির খরচও তেমনি বাড়ছে। যোগান এবং কি বলবো খরচ দুটোই বাড়ছে, শক্তির নিত্যতা সূত্র সংরক্ষিত হচ্ছে। তো এটা হচ্ছে অনুনাদি কম্পন। অনুনাদি কম্পনের কিছু উদাহরণ বলা যেতে পারে। কি কি উদাহরণ? যেমন সিতার, গিটার, সেতার, গিটার, বেহালা, বিভিন্ন বাদ্যযন্ত্রে একটা ফাঁপা বাক্সের উপর বাদ্যযন্ত্রটা তৈরি করা হয়, নিচে ফাঁপা বায়ু আবদ্ধ থাকে। তাতে লাভ কি? তারের কম্পাঙ্ক আর সেই বাক্সের ভিতরে আবদ্ধ বায়ুর কম্পাঙ্ক যখন ম্যাচিং হয়ে যায় তখন আওয়াজটা জোরালো হয়, আওয়াজটা জোরালো হয়। অথবা সেতারে বিভিন্ন তার, প্রধান তার ছাড়াও একাধিক তার আগে থেকেই বাঁধা থাকে নির্দিষ্ট টানে, নির্দিষ্ট দৈর্ঘ্যের, সুর বাঁধা বলে। তাতে কি হয়? প্রধান যে তারটি সেটি বিভিন্ন জায়গায় টাচ করলে বিভিন্ন কম্পাঙ্ক দিবে। সুর বাঁধা যে তার আছে তাদের সঙ্গে যখন কম্পাঙ্কের ম্যাচিং হবে তখন জোরালো সুরেলা আওয়াজ তৈরি হবে। অনুনাদি ঘটনা। অনেক সময় প্রশ্ন আছে এরকম যে ঝোলানো সেতুতে বা ব্রিজে যখন পদাতিক সৈন্যরা যায় পার করে তখন প্যারেড করে পার হতে দেওয়া হয় না, তাদের স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে পার করতে হয়। রোডে বা রাস্তায় বা মাঠে পদাতিক সৈন্যরা প্যারেড করে হাঁটতে পারে, কিন্তু ঝুলন্ত সেতুতে, ঝুলন্ত ব্রিজে তাদেরকে নর্মালি হাঁটতে বলা হয়। কারণ ঝুলন্ত সেতু ঝুলে আছে, তারও নির্দিষ্ট বা তারও নিজস্ব স্বাভাবিক কম্পন রয়েছে, কম্পাঙ্ক রয়েছে। ঝুলন্ত সেতুরও নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্ক রয়েছে।
সেই কম্পাঙ্কের সঙ্গে যদি সৈন্যদের পদক্ষেপের কম্পাঙ্ক কোনো কারণে ম্যাচিং হয়ে যায় প্যারেড করার সময়, যদি প্যারেড করে, তাহলে অনুনাদের তৈরি হবে, বিস্তার বেড়ে যাবে, তাতে ব্রিজ ভেঙে যেতে পারে। কারণ আমরা জানি যে অনুনাদি কম্পনে বিস্তার বেড়ে যায়, কারণ বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক পর্যাবৃত্ত বল কোথায়? সৈন্যরা যে প্যারেড যদি করে, প্যারেডের পদক্ষেপে যে পর্যাবৃত্ত বল তৈরি হয়, সেই পর্যাবৃত্ত বল আর ঝুলন্ত সেতুর যে স্বাভাবিক কম্পাঙ্ক সেটা ম্যাচিং হয়ে গেলে, মিলে গেলে, সমান হয়ে গেলে অনুনাদি ঘটনা ঘটতে পারে, অনুনাদ হতে পারে, ব্রিজ ভেঙে যেতে পারে বেশি বিস্তারে কম্পনের কারণে। তাই ঝুলন্ত সেতুতে পদাতিক সৈন্যরা প্যারেড করে ব্রিজ পার হতে পারে না। অনুনাদ দু রকমের হয়, বিস্তার অনুনাদ এবং বেগ অনুনাদ। এক নম্বর হচ্ছে বিস্তার অনুনাদ, দুই নম্বর হচ্ছে বেগ অনুনাদ। যে অনুনাদে বিস্তার বেড়ে যায় বিস্তার অনুনাদ, আর যদি কোনো অনুনাদে বেগ বৃদ্ধি পায় তাহলে বেগ অনুনাদ। এটুকু জানলেই আপাতত যথেষ্ট। আমরা জানব একটি ঘটনা অনুনাদের উদাহরণ। কি উদাহরণ? যে এরকম একটি তার বা স্প্রিংয়ে যদি কয়েকটি দোলক দুলিয়ে দেওয়া যায়, মনে করলাম পি কিউ আর এস, একটি সুতা বা স্প্রিংয়ের বা তারের মধ্যে থেকে মনে করলাম 4টি দোলক দুলিয়ে দেওয়া হলো। তার মধ্যে পি এবং এস, এখানে পি এবং এস এর দৈর্ঘ্য সমান, বাকিদের দৈর্ঘ্য কিউ এবং আর এর দৈর্ঘ্য কম বেশি। তো পি এবং এস যদি আইডেন্টিক্যাল বা একই ধরনের তার হয়, একই ধরনের বব হয়, দৈর্ঘ্য পি এবং এস এর সমান, তাহলে কি হবে? পি এবং এস এর স্বাভাবিক কম্পাঙ্ক সমান। অতএব স্বাভাবিক কম্পাঙ্ক সমান। তাতে কি অনুনাদ ঘটবে? কিভাবে? পিকে যদি আমি একটু দুলিয়ে ছেড়ে দিই, পিকে যদি দুলিয়ে ছেড়ে দিই, তাহলে পি তার দোলনের কারণে শক্তি সঞ্চার করবে এই তারের মাধ্যমে প্রত্যেকটি দোলকের ওপর। তাহলে পি পর্যাবৃত্ত বল তারের মাধ্যমে সঞ্চারিত করবে সবার উপর। তো এর স্বাভাবিক কম্পাঙ্ক আলাদা, এর স্বাভাবিক কম্পাঙ্ক আলাদা এর চাইতে, এর সঙ্গে এদের কম্পাঙ্ক মিলবে না। তো মিলবে না বলে ফোর্সড ভাইব্রেশন হবে, পরবশ কম্পন হবে এরা, কিন্তু বিস্তার কমে যাবে, বিশেষ বিস্তার দেখা যাবে না। কিন্তু এস পেন্ডুলামের কম্পাঙ্ক পি এর কম্পাঙ্কের সমান, যেহেতু দৈর্ঘ্য সমান, আইডেন্টিক্যালও বটে। তাই পি কে খানিকটা দুলিয়ে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে যে এস পেন্ডুলামটি অতিরিক্ত বিস্তার নিয়ে দুলতে শুরু করবে, যেটা অনুনাদের একটি ঘটনা। এরা অনুনাদী হবে না, এদের মধ্যে অনুনাদী কম্পন হবে না, কারণ এদের কম্পাঙ্ক আর এই যে পর্যাবৃত্ত বল যদি বলি এটার কম্পাঙ্ক সমান না, কিন্তু এর কম্পাঙ্ক সমান। তাই এর পর্যাবৃত্ত বল যখন তারের মাধ্যমে এস এর উপর সঞ্চিত হবে, তখন এস এর কাছে গিয়ে পৌঁছাবে, তখন এস অনুনাদী কম্পনে কম্পিত হতে থাকবে। এবং আরো একটি ঘটনা দেখা যাবে যে এ যখন কম্পন শুরু করলো, এর শক্তি আবার ভাইস ভার্সা এদিক দিয়ে প্রত্যেকটা দোলকে সঞ্চালিত হবে। এর কম্পাঙ্ক সমান, তাই এর মাধ্যমে আবার এ অনুনাদী কম্পনে কম্পিত হবে। এটা অনুনাদক, এটা অনুনাদী। প্রথমে এটা অনুনাদক, এটা অনুনাদী, কিন্তু মাঝে দুটা তেমন হেলদোল দেখা যাবে না, কারণ তাদের বিস্তার কম, তারা শুধু পরবশ কম্পন। কিন্তু এই দুটা একে অপরকে পরবশ কম্পনে কম্পিত করে, পরবশ শুধু না
সেই পরবশ হচ্ছে বিশেষ ধরনের পরবশ, যাকে অনুনাদি কম্পন বলে। তাই এরা পরস্পর, এ যখন সব থেকে বেশি বিস্তার নিয়ে কাঁপবে, এর বিস্তার তখন প্রায় শূন্যের কাছাকাছি। এর বিস্তার যখন সব থেকে বেশি হবে, এর তখন শূন্যের কাছাকাছি। এর শক্তি এদিকে সঞ্চালিত হবে, এর শক্তি এদিকে সঞ্চালিত হবে, তাই তাদের বিস্তার পরিবর্তন হবে। এর বিস্তার সর্বাধিক তো এর সর্বনিম্ন, এর সর্বাধিক তো এর সর্বনিম্ন, পাল্টাপাল্টি করবে। এটা হচ্ছে অনুনাদের ঘটনা। আরেকটি হয়েছে জার্মান বিজ্ঞানী হেলমহোলটজ কি করেছে, একটি অনুনাদক আবিষ্কার করেছেন, গোলকের মতন হেলমহোলটজের অনুনাদক। এই টাইপের একটা অনুনাদক যন্ত্র আবিষ্কার করেছেন হেলমহোলটজের, অনুনাদক বিজ্ঞানীর নাম অনুসারে নাম, প্রায় গোলাকার, বেশি হয়ে গেল, যাই হোক। এদিকে বড় মুখ, এদিকে ছোট মুখ, এর মধ্যে বায়ু ভর্তি থাকে এবং এই অনুনাদকের বিশেষ ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক রয়েছে। যদি বিভিন্ন কম্পাঙ্ক মিশ্রিত শব্দ এখানে উচ্চারণ করা যায়, এর ভিতরে অনুনাদকের কম্পাঙ্কের সঙ্গে যখন মিলবে, যে কম্পাঙ্কের শব্দটি এখানে কান পাতলে সেই কম্পাঙ্কের শব্দটি জোরালোভাবে শোনা যাবে, বাকিগুলো শোনা যাবে না। তাই স্বরের মধ্যে একাধিক সুরের কম্পাঙ্ক থাকলে সেই কম্পাঙ্ককে, কোন কম্পাঙ্কটা, মনে করলাম এখানে লেখা আছে 200 হার্জ, যতগুলো আওয়াজ করলাম, যে আওয়াজটা প্রকটভাবে শোনা গেল, যে আওয়াজটা প্রকটভাবে শোনা গেল, অনুনাদি তীব্রতায় শোনা গেল, সেই আওয়াজটার কম্পাঙ্ক 200 হার্জ, কারণ এর তো 200 হার্জ আছে ভিতরে। তাই এরকম অনুনাদকের মাধ্যমে অজানা অচেনা শব্দের কম্পাঙ্ক নির্ণয় করা যায় অনুনাদি ঘটনার মাধ্যমে। তাই এগুলো হচ্ছে অনুনাদের উদাহরণ। এবার আমরা আলোচনা করব মিউজিক্যাল সাউন্ড অ্যান্ড নয়েজ, সুরযুক্ত শব্দ এবং সুর বর্জিত শব্দ। শব্দ কম্পনের মাধ্যমে উৎপন্ন হয়, কম্পন ছাড়া শব্দ হতে পারে না। কম্পন ব্যতিরেকে শব্দ তৈরি হতে পারে না। ছোট ক্লাসে আমরা পড়েছি যে সব কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না। শ্রুতিগোচর শব্দ 20 থেকে 20,000 হার্জ কম্পনে আমরা শুনতে পাই, তার নিচেরটাও শুনতে পাই না, উপরেরটাও শুনতে পাই না। যাই হোক, তো যে সমস্ত শনকের নিয়মিত পর্যাবৃত্ত কম্পনে উৎপন্ন শব্দ আমাদের শ্রুতি মধুর বলে মনে হয়, তাকে সুরযুক্ত শব্দ বলে। কি শব্দ বলে? সুরযুক্ত শব্দ। মিউজিক্যাল সাউন্ড, শব্দের উৎসকে শনক বলা হয়, শব্দ যে তৈরি করে তাকে শনক বলা হয়। তো শনকের নিয়মিত পর্যাবৃত্ত কম্পনের ফলে উৎপন্ন যে শব্দ, শ্রোতার কাছে শ্রুতিমধুর বলে মনে হয়, তাকে সুরযুক্ত শব্দ বলে। আর সুর বর্জিত শব্দ উল্টোটা, শনকের অনিয়মিত কম্পনের ফলে সুর যুক্ত শব্দ আর সুর বর্জিত শব্দ। শনকের নিয়মিত এবং দীর্ঘস্থায়ী। হঠাৎ করে একটা শব্দ হলো ক্ষণস্থায়ী, কখনোই সুরযুক্ত শব্দ মনে হতে পারে না। আর শনকের
ক্ষণস্থায়ী অনিয়মিত কম্পনের ফলে যে শব্দ তৈরি হয় যা শ্রোতার কাছে শ্রুতিকটু বলে মনে হয়, শুনতে ভালো লাগে না, তাকে সুরবর্জিত শব্দ বলে। আর লিখতে ভালো লাগছে না। তাহলে শলকের ক্ষণস্থায়ী অনিয়মিত কম্পনের ফলে যে শব্দ তৈরি হয় যে শ্রোতার কাছে শ্রুতিকটু বলে মনে হয় না। একটা লাঠি নিলাম, টিনের উপরে ঢাই ঢাই করে বাড়ি মারছি, একটা থালা নিয়ে টং টং করে বাড়ি মারছি, নিয়ম মেনে না, ক্ষণস্থায়ী, পটকা ফাটছে, বাজ পড়ছে, এটা ক্ষণস্থায়ী অনিয়মিত কম্পনের ফলে শ্রোতার যে শব্দ উৎপন্ন হয় যা শ্রুতি কটু বলে মনে হয় তাকে বলা হয় সুরবর্জিত শব্দ। আর সুরযুক্ত শব্দ শলকের নিয়মিত পর্যাবৃত্ত দীর্ঘস্থায়ী কম্পনের ফলে যে শব্দ তৈরি হয়, যেমন বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে যারা মিউজিক বাজাতে পারে তারা নিয়মিত পর্যাবৃত্ত কম্পনের ফলে শব্দ তৈরি করতে পারে বাজিয়ে, সেটা হচ্ছে সুরযুক্ত শব্দ। তো এগুলো হচ্ছে সুরযুক্ত শব্দ, এগুলো হচ্ছে সুরবর্জিত শব্দ। এরপরে আমরা জানবো সুর এবং স্বরের মধ্যে কি তফাৎ। সুর মানে টোন, আর স্বর নোট। যে সুরযুক্ত শব্দে একটি মাত্র কম্পাঙ্কের শব্দ রয়েছে, সুরযুক্ত যে শব্দে কম্পাঙ্কের শব্দ রয়েছে, সুরযুক্ত যে শব্দে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ রয়েছে, বিভিন্ন কম্পাঙ্কের শব্দ মিশে নেই, একটি মাত্র কম্পাঙ্কের শব্দ রয়েছে যে সুরযুক্ত শব্দে, তাকে বলা হয় সুর বা টোন। হারমোনিয়ামে সা রে গা মা পা ধা নি সা, সা একটা সুর, রে অন্য একটা সুর, গা অন্য একটা সুর, তো এটাকে বলা হচ্ছে সুর। আর স্বর একাধিক কম্পাঙ্ক যুক্ত যে সুরে সুরযুক্ত যে শব্দে একাধিক কম্পাঙ্কের শব্দ রয়েছে, অবশ্যই সুরযুক্ত হতে হবে। সুরযুক্ত যে শব্দে একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ রয়েছে সেই শব্দকে বলা হয় স্বর। স্বর বলতে যদি বোঝানোর চেষ্টা করি তাহলে বইয়েও যা রয়েছে, যৌগিক বর্ণের আলোর সঙ্গে বা সাদা আলোর সঙ্গে তুলনা করা হয় স্বরকে। সাদা আলোর মধ্যে যেমন 7টি বেনিয়া সহকলা মিশে রয়েছে, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। স্বরের মধ্যেও একাধিক সুরের শব্দ মিশে রয়েছে, একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট সুর রয়েছে স্বরের মধ্যে। একটা মিউজিক বাজিয়ে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে গান তোলা হলো বা মিউজিক বাজানো হলো, সেই মিউজিকে একাধিক ফ্রিকোয়েন্সির সুর মিশে থাকতে পারে, টোটালটাকে বলা হচ্ছে স্বর। আর সুর একটি ফিক্সড কম্পাঙ্কের সুরযুক্ত শব্দকে বলা হচ্ছে সুর। এবার মনে করলাম যে একটা স্বরের মধ্যে 200 হার্জ, 300 হার্জ, 400 হার্জ, 500 হার্জ, 600 হার্জ, এতগুলা কম্পাঙ্কের শব্দ আছে। তাহলে এটা একটা সুর, এটা একটা আলাদা সুর, এটা একটা আলাদা সুর, এটা একটা আলাদা সুর, এটা একটা আলাদা সুর। যে সুরযুক্ত শব্দে এই সমস্ত কম্পাঙ্কের সুর মিশে আছে
সমস্ত কম্পাঙ্কের সুর মিশে থাকলে এই শব্দকে বলা হয় স্বর। তো এটা একটা স্বর। এই স্বরের মধ্যে, নোটের মধ্যে 200 হার্জ, 300 হার্জ, 400 হার্জ, 500 হার্জ, 600 হার্জের বিভিন্ন সুর রয়েছে। এই সুরগুলোর মধ্যে মূল সুর কাকে বলে? স্বরের মধ্যে উপস্থিত কম কম্পাঙ্কের সুরকে বলা হয় মূল সুর। মূল সুর, ফান্ডামেন্টাল। কাকে বলছে? এটা সব থেকে কম কম্পাঙ্কের সুর, স্বরের মধ্যে উপস্থিত। সব থেকে কম কম্পাঙ্ক কত? 200। তো এটাকে বলা হচ্ছে মূল সুর। এরপরে হচ্ছে উপসুর, ওভারটোন। উপসুর কোনগুলা? মূল সুর বাদ দিয়ে বাকি সবাই উপসুর, অর্থাৎ 300 হার্জ, 400 হার্জ, 500 হার্জ, 600 হার্জ, এরা প্রত্যেকে হচ্ছে ওভারটোন বা উপসুর। এরপরে রয়েছে সমমেল। সমমেল আবার কোনগুলা? হারমোনিক বলা হয়। সমমেল মানে মূল সুরের যেটা সরল গুণিতক, মূল সুরের যেগুলো গুণিতক, 200কে 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব। মূল সুরকে 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে গুণ করলে যে কম্পাঙ্কগুলি পাই, সেই কম্পাঙ্কগুলি যদি এখানে থাকে তবে তারা সমমেল। তা 200কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 400। তো 400 হার্জ হচ্ছে সমমেল। 600 হচ্ছে সমমেল। কিন্তু 300 আর 500 200 সরল গুণিতক না। তাই 200 হার্জের সরল গুণিতক 300 আর 500 না, তাই তারা সমমেল হবে না। লাস্টে হচ্ছে অষ্টক, যাকে বলে অক্টেভ। অক্টেভ কোনটা? এর যেটা দ্বিগুণ, মূল সুরের দ্বিগুণ কম্পাঙ্ক বিশিষ্ট সুরকে বলা হয় অষ্টক। তা 200 ডবল হচ্ছে 400, তাই 400 হার্জ হচ্ছে শুধুমাত্র অষ্টক। 400 হার্জ হচ্ছে শুধুমাত্র অষ্টক। সুরযুক্ত শব্দের 3টি প্রধান বৈশিষ্ট্য থাকে। 1 নম্বর হচ্ছে তীব্রতা বা প্রাবল্য, যাকে বলা হয় লাউডনেস। কত জোরে বা আস্তে শব্দটা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে তীব্রতা বা প্রাবল্য বা লাউডনেস। শব্দটা শ্রোতার কানে যে পৌঁছাচ্ছে জোরে না আস্তে, জোরালো ভাবে না মৃদু ভাবে, সেটা হচ্ছে তীব্রতা বা প্রাবল্য। শব্দের গতিপথে শক্তির পরিমাণ দিয়ে হিসাব করা হয়। শব্দের গতিপথে লম্বভাবে যদি একক ক্ষেত্রফল কল্পনা করি, ক্ষেত্রফল দিয়ে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত শব্দ শক্তির পরিমাণ হলো প্রাবল্য। শব্দ আসছে, তার গতিপথে লম্বভাবে একক ক্ষেত্রফল রাখবো, 1 সেকেন্ডে কতটা শক্তি অতিক্রম করছে, সেটা হচ্ছে প্রাবল্য। আর সোজা ভাষায় শ্রোতার কানে জোরে না আসতে, ট ট, যেটা জোরে সেটা হচ্ছে প্রাবল্য বেশি। ডিজের আওয়াজ প্রাবল্য সব থেকে বেশি। 2 নম্বর, এটা কার উপর নির্ভর করে প্রাবল্য? অনেক কিছুর উপর নির্ভর করে, শুধু উৎসের উপর নির্ভর করে না। যেখানে আওয়াজ হচ্ছে তার কাছে গেলে জোরে শুনবে, দূরে গেলে আস্তে শুনবে। তাই শনক আর শ্রোতার দূরত্বের উপর নির্ভর করে প্রাবল্য। কিসের উপর নির্ভর করে? শনক ও শ্রোতার মাঝের দূরত্বের উপর নির্ভর করে।
2 নম্বর সনকের আকারের উপর নির্ভর করে ছোট সনক না বড় সনক। তিন নম্বর মাধ্যমের ঘনত্বের উপর, কোন মাধ্যম দিয়ে আসছে সেই মাধ্যমের ঘনত্বের ইত্যাদির উপর নির্ভর করে তীব্রতা বা প্রাবল্য, অর্থাৎ শব্দটা জোরে না আসতে। 2 নম্বর হচ্ছে তীক্ষ্ণতা, পিচ বা শ্রিল, শব্দটা মোটা ভাবে না চিকন ভাবে আওয়াজ শুনতে পাচ্ছ, মোটা ভাবে আওয়াজ, চিকন ভাবে আওয়াজ, মানে মেয়েদের আওয়াজ বা বাচ্চাদের আওয়াজ চিকন আওয়াজ, বয়স্ক মানুষের আওয়াজ, পুরুষের আওয়াজ গম্ভীর আওয়াজ। তাই গম্ভীর আওয়াজ তীক্ষ্ণতা কম, আর মেয়েদের আওয়াজ, কিছু কিছু মেয়েদের আওয়াজ বা বাচ্চাদের আওয়াজ তীক্ষ্ণতা বেশি। তাই বাচ্চারা কানলে শোনা খুব কষ্টকর, কারণ তীক্ষ্ণতা বেশি। তীক্ষ্ণতা কার উপর নির্ভর করছে? অর্থাৎ যদি বলি তীক্ষ্ণতা বা পিচ কাকে বলে? মোটা সুর এবং মোটা সুর বা খাদের সুর আর চিকন সুর যে পার্থক্যটা যার মাধ্যমে নির্ণয় করা হয় সেটা হচ্ছে তীক্ষ্ণতা। এটা নির্ভর করে কম্পাঙ্কের উপর। তীক্ষ্ণতা নির্ভর করে সনকের কম্পাঙ্কের উপর, অর্থাৎ বাচ্চা শিশুদের ভোকাল কর্ডের যে কম্পাঙ্ক, মেয়েদের গলার যে কম্পাঙ্ক, তুলনামূলক কম্পাঙ্কটা বেশি পুরুষের বা বয়স্ক মানুষের ভোকাল কর্ডের কম্পাঙ্কের চাইতে। তাই কম্পাঙ্ক যার যত বেশি তার আওয়াজ তত বেশি তীক্ষ্ণ, তত বেশি চিকন, তত বেশি মিহি, তত বেশি কানে লাগে। আর যার ভোকাল কর্ডের কম্পাঙ্ক কম, শক্তি আছে একই শক্তির, একটা তীক্ষ্ণ শব্দ একটা মোটা শব্দ একই প্রাবল্যের, তবে শক্তি সমান, কিন্তু কম্পাঙ্কের তফাতের জন্য একটা কানে লাগে একটা কানে লাগে না। যেটা কানে লাগে সেটা তীক্ষ্ণ, যেটা কানে লাগে না সেটা মোটা বা খাদের। তো এইভাবে আমরা তীক্ষ্ণতা নির্ভর করে সনকের কম্পাঙ্কের উপর, তীক্ষ্ণতা মিহি সুর না মোটা সুর সেটা দিয়ে বোঝাই। এরপরে 3 নম্বর হচ্ছে গুণ বা জাতি। শব্দের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে গুণ বা জাতি। সা রে গা মা পা ধা নি সা, প্রথম সা আর লাস্টের সা অষ্টক, ফ্রিকোয়েন্সি বেশি। তো এই সা রে গা মা পা ধা নি সা বহু ইনস্ট্রুমেন্টে এই আওয়াজটা তোলা যায়, বহু ইনস্ট্রুমেন্টেই সা রে গা মা পা ধা নি সা আওয়াজটা তোলা যায়। তো আমি যদি চোখ বন্ধ করে রাখি, কানটা খুলে রাখি শোনার জন্য, তাহলে 3-4টা ইনস্ট্রুমেন্টে যদি আওয়াজটা তোলা যায় একইভাবে, তবু বলা যাবে যে এই প্রথম সা রে গা মা পা ধা নি সা যে ইনস্ট্রুমেন্টে বাজলো পরেরটা অন্য ইনস্ট্রুমেন্টে বাজছে বা কিসে বাজছে যারা গান বাজনা জানে তারা বুঝতে পারে। তাহলে সা রে গা মা পা ধা নি সা বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে তুললে চোখ বন্ধ করে রাখলে আমি বলে দিতে পারবো যে আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টে হচ্ছে। এই সা রে গা মা পা ধা নি সা আর পরের সা রে গা মা পা ধা নি সা আলাদা ইনস্ট্রুমেন্টে হয়েছে। কিসের মাধ্যমে? যদি একই প্রাবল্য থাকে, যদি একই তীক্ষ্ণতা থাকে, তবু আমার মিউজিক্যাল মাইন্ড ধরে নেবে যে দুটো আলাদা জায়গা থেকে আসছে, আলাদা ইনস্ট্রুমেন্ট থেকে আসছে। যে গুণের কারণে বিচার করতে পারে সেই গুণটাকে বলা হয় গুণ বা জাতি। সেটা নির্ভর করে কার উপর? মূল সুরের সঙ্গে কতগুলি উপসুর আছে এবং উপসুরগুলির কম্পাঙ্ক মূল সুরের সঙ্গে কিভাবে সম্পর্কিত এবং মূল সুরের গ্রাফ কেমন, সাউন্ডেরও গ্রাফ হয়, সেই গ্রাফ কেমন তার উপর নির্ভর করছে গুণ বা জাতির কোয়ালিটি। তো এই হলো আজকের আলোচনার মোটামুটি বিষয়বস্তু। আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।